আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তোমার আপু যেহেতু বিয়েটা করতে রাজি নয়, সেহেতু আমরা চাচ্ছি তোমার সাথেই আমার বন্ধু মানে তোমার আতিকুর রহমান দাদুর মেঝনাতি মাশরাফ এহসানের বিয়েটা দিতে। তুমি কি রাজি? দাদুর কথা শুনে ঋতুপর্ণা যেন স্তব্ধ হয়ে গেল একেবার। এ কি বলছে তার দাদু? তাকে বিয়ে দিয়ে দেবে? এই অল্প বয়সে তাকে পর করে দেবে? আপুর বিয়ের জায়গায় তাকে বিয়ে দিয়ে দেবে? সে আর ভাবতে পারছে না, কিছুই ভাবতে পারছে না। ঋতুপর্ণার দাদু সালেহ আলী পুনরায় বলা শুরু করলেন। দেখো ঋতুবু, আমি আর মাশরাফের দাদু অনেক ভালো বন্ধু, যার কারণে আমরা চাইতাম আমাদের সম্পর্কটা আরও মজবুত হোক। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের তৃতীয় প্রজন্মের বিয়ে দেব। সেই সিদ্ধান্তে আমরা অটল হই তোমার আপুর জন্মের পর। কিন্তু কে জানতো তোমার এই উগ্র মেজাজের বোন বড় হয়ে অবাধ্য হয়ে যাবে। তাই আমরা আমাদের কথা রাখতে তোমার সাথে বিয়েটা দিতে চাচ্ছি। বড় চাচা বলে উঠলেন। দেখো মামুনি, বাড়িতে তুমি ছাড়া আর কোনো বিবাহযোগ্য মেয়ে নেই। তোমার সানায়া আপুর বিয়ে হয়ে গেছে, তোমার রৌদ্রি আপুরও বিয়ে হয়ে গেছে। এখন বিয়ে দেওয়ার মতন তুমি আর তোমার আপু আছো। তোমার আপু যখন বিয়েটা করবে না, তাই তোমার সাথেই বিয়েটা দিতে যাচ্ছি। তুমি রাজি তো মামুনি? ঋতুপর্ণা আর কোনো কথা নিজ থেকে বলতে পারল না, শুধু বলল, তোমার যেটা ভালো মনে হয় করো সেটাই। আমি তোমাদের সিদ্ধান্তে রাজি বড়পু। কাল যেহেতু এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল, সব অতিথিরাও আসবে, তাই এখন আর দাওয়াত বাতিল করা সম্ভব না। তাই আমরা চাইছিলাম, তুমি তো ছোট, তাই কাল ঘরোয়াভাবে আকারটা করিয়ে রাখতে। তারপর বিয়ের জন্য যে দিন ধার্য করা হয়েছে সেই দিনই বিয়ে হবে। তোমার কোনো অসুবিধা নেই তো? ঋতুপর্ণা উত্তর দেয়। না। বরের ছবি দেখাতে চাইলেও ঋতুপর্ণা আগ্রহ দেখায় না। সবাই ঋতুপর্ণার মনোভাব বুঝতে পারলেও তাদের কিছু করার থাকে না। তবে তারা যে ঋতুপর্ণার বিয়েতে কোনো ত্রুটি রাখবে না তা তাদের কর্মের ব্যস্ততা দেখে বোঝা যাচ্ছে। তারপর সবাই রুম থেকে বেরিয়ে গেলে ঋতুপর্ণার দাদু ঋতুপর্ণাকে বোঝায় এতে তার ভালো হবে, আরও অনেক কিছু। তারপর দাদুও চলে যায়। যাওয়ার পর ঋতুপর্ণা দরজা আটকে দরজার সাথে হেলান দিয়ে বসে পড়ে। আজ যেন তার নিজেকে অনেক বড় বড় লাগছে। দাদা চাচারা তার বিয়ে ঠিক করে ফেলেছে, তার তো বড় হতেই হবে। আনমনে এসব কথা ভাবতে ভাবতে লেচনার কান্নিস বেয়ে দুফোঁটা পানি নিচে গড়িয়ে পড়ে। তারপর কখন যে সেখানে চোখ লেগে যায় ঋতুপর্ণা বুঝতেই পারে না। তারপর ঘুম ভাঙে মায়ের ডাক শুনে। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা 50 বেজে গেছে। মাতাকে খাবার খেতে ডাকছে। আরও কয়েকবার ডাক শুনে তার ধ্যান ভাঙে। তাড়াতাড়ি উঠে দরজা খুলে দেখে তার মা খাবার হাতে দাঁড়িয়ে আছে। দরজা খোলার সাথে সাথে ভেতরে ঢুকে পড়ে তার মা আলেয়া বেগম। নিজে খাটে বসে পাশে মেয়েকে বসিয়ে খাবার খাইয়ে দেন। মেয়েও বিনা বাক্যে পেয়ে মায়ের হাতে খাবার খেয়ে নিল। খাওয়ানো শেষ করে যেই না আলেয়া বেগম হাত ধুতে যাবে অমনি ঋতুপর্ণা তাকে জড়িয়ে ধরে। আলেয়া বেগমও সপ্তপণে মেয়েকে এক হাতে জড়িয়ে নেয়। না জানি মেয়েকে আর এভাবে কবে পাবে, ভাবতেই বুকটা ভার হয়ে আসে। মামির ঘনিষ্ঠ সময়ে রুমে আগমন ঘটে ঋতুপর্ণার ছোট 2 ভাই বোনের, সেজুতি আর শ্রেয়ান। তাও এসে তাদের আপুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ঋতুপর্ণা তার মাকে ছেড়ে তার আদরের ছোট বোনকে জড়িয়ে ধরে আর তাদের বোঝাতে লাগে সে তাদের একেবারে ছেড়ে যাচ্ছে না, আবার আসবে। তবুও তারা কেঁদে যাচ্ছে। যেখানে ঋতুপর্ণা নিজেকে বুঝ দিতে পারছে না, সেখানে অবুঝ ভাই বোন দুটোকে কি করে বুঝ দেবে। আজ আর সে যদি শ্রেয়ান তাদের আপুকে ছাড়ল না। মা একটু আগে পেরিয়ে গেছে, তারও মন মানছে না মেয়েকে এত তাড়াতাড়ি বিদায় দিতে, কিন্তু শ্বশুর ভাসুরের সামনে কিছু বলতেও পারছে না। একে একে রাতে সবাই এসে দেখা করে গেল ঋতুপর্ণার সাথে। দাদি অনেকক্ষণ গল্প করে গেল তার সাথে। রাত 12টা ছুঁই ছুঁই। ভাই বোন দুটোকে নিয়ে সে শুয়ে পড়ল। দুষ্টু দুটো আজ আর দুষ্টামি না করে আপুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। কিন্তু ঘুম নেই ঋতুপর্ণার চোখে। শুধুই কি ঋতুপর্ণার চোখে ঘুম নেই, নাকি আরও কেউ এখন জেগে রাত্রি বিলাস করছে? অপর পাশে মানুষটা কি এখন বুঝতে পারছে ঋতুপর্ণার ভাবা আবেগ? কি জানি। অপরদিকে আরেকজনের হৃদয় সুখ সুখ অনুভূতিতে পূর্ণ। এই সুখ সুখ অনুভূতি দেখা তার তখন মেলেনি যখন তার বাবা দাদা তাকে জানিয়েছিল অনার্স 3য় বর্ষে পড়ুয়া এক দুহিতার সাথে তার বিবাহ ঠিক হয়েছে। মনটা তখন অশান্ত হয়ে উঠেছিল।
কিন্তু পরক্ষণে যখন সে জানতে পারল তার বিয়ে পাত্রীর 9-এ পড়া ছোট বোনের সাথে হবে, তখন মনটা শান্ত হয়ে গেল। মনের মধ্যে আলাদা ভালো লাগা কাজ করছিল। তবে কি এই মেয়েতেই তার শান্তি স্বস্তি বিদ্যমান? কি আছে এই মেয়ের মাঝে যে তার কথা ভাবতেই ভালো লাগছে? ভাবনার জগৎ থেকে বেরিয়ে বেলকনি থেকে রুমে এসে শুয়ে পড়ল। 27 বছরের এ জীবনে কোনো রমণীকে নিয়ে হয়তো তার এর আগে এত ভাবা হয়ে ওঠেনি ভেবে একটা মুচকি হাসি দিল। কিন্তু কাঙ্ক্ষিত রমণীর সেই হাসিটা দেখার সৌভাগ্য হলো না। কে জানে কি করছে সেই বৃষ্টি বিলাসী রমণী, তার মনের সম্রাজ্ঞী। এসব কথা ভাবতে ভাবতেই মাশরাফ নির্ঘুমে রাতটা পার করে দিল। এদিকে সকাল সকাল সালেহ আলীর বাড়িতে তোড়জোড় শুরু হয়ে গেছে। আজ বাড়ির মেয়ের আকদ, মেহমানও আসা শুরু হয়ে গেছে। বাইরের আওয়াজে ঋতুপর্ণার ঘুমটা ভেঙে গেল। শেষ রাতের দিকে চোখটা একটু লেগে গেছিল, যার দরুন সে নামাজে উঠতে পারেনি। ভাই বোন দুটো এখনো তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। ঋতুপর্ণার মনে হঠাৎ প্রশ্ন জাগলো, আচ্ছা বিয়েটা না হয় তারই হলো, তবু সুবর্ণা আপু একবার তার সাথে দেখা করলে কি খুব ক্ষতি হতো? কিন্তু উত্তর মিলল না। ঋতুপর্ণা ভাই বোন দুটোকে ছাড়িয়ে শাড়ি ঠিক করে উঠে পড়ল ফ্রেশ হওয়ার জন্য। তারপর রুমের দরজা খুলতেই সে অবাক। আজ বৃহস্পতিবার, বাড়ির সবাই যেন এক প্রকার উৎসবে মেতে উঠেছে। আজ বাড়ির মেয়ের আকদ, ঋতুপর্ণার বাপ চাচারা 3 ভাই 2 বোন। সবার অবস্থান বর্তমানে সালেহ আহমেদের বিশাল আকৃতির বাড়িতে। বাড়িটা কোনো রাজপ্রাসাদের থেকে কম নয়, পুরনো আমলের জমিদার বাড়ি। বাড়িতে এখনও পুরনো জমিদারির ঐতিহ্য ইতিহাসের ছোঁয়া পাওয়া যায়। কালক্রমে যা হারিয়ে গেছে। ঋতুপর্ণার সব কাজিনরাও তাদের পরিবার নিয়ে হাজির। সকালে দরজা খুলে ঋতুপর্ণা অবাক হয়ে গেল। সামনে তার দাদু দাঁড়িয়ে আছে, হাতে তার প্রিয় কথাকলির জন্য নতুন খাঁচা। আর কি চাই তার মন ভালো করতে? সে তো এতেই খুশি। তার দাদু ঠিক বুঝেছে তার মন ভালো করতে কি লাগবে, তাই তো সকাল সকাল তাকে সুন্দর একটা খাঁচা উপহার দিল। ঋতুপর্ণা খুশিতে একবার দাদুকে জড়িয়ে ধরল, তারপরে ধন্যবাদ দিয়ে খাঁচাটা নিয়ে রুমের ভেতর চলে আসলো। তারপর খাঁচা রেখে ফ্রেশ হয়ে এসে কথাকলিকে তাদের নতুন খাঁচায় রেখে দিল। কথা আর কলি ঋতুপর্ণার অনেক শখের টিয়া পাখি। এরা যখন প্রথম কথা শিখল তখনই ঋতুপর্ণা এদের নাম রেখে দিয়েছিল কথা আর কলি। সকালের খাবারটা ঋতুপর্ণা সবার সাথে বসে খেলো। কথাকলি নতুন খাঁচা পেয়ে যে বেমালুম ভুলেই বসেছে আজ তার বিয়ে। বিয়ের কথাটা তখন মনে পড়ল যখন তার মা তাকে সকাল 10:30-এ তাড়া দিল গোসলে যাওয়ার জন্য। তাহলে এটাই কি তার নতুন জীবনের সূচনার আগমনী বার্তা, যেখানে সব বদলে যাবে? বদলে যাবে সম্পর্ক, বদলে যাবে শহর, বদলে যাবে ঘর, আর বদলে যাবে স্বজন। এই বদলের খেলায় তার একটু বেশি তাড়াতাড়ি পদার্পণ করা হয়ে গেল বোধহয়। তবে সেটা সে বুঝলেও কিচ্ছু করেনি, তাই তাড়াতাড়ি গোসলে চলে গেল। আজ বোধহয় তার আর শাড়ি পরার ইচ্ছে হলো না, তাই তো বুলো রঙের একটা কুর্তি পরে গোসল করে বের হলো। অবশ্য তাকে একটু পরে শাড়ি পরানো হবে। এসব ভাবনার মাঝেই রুমে প্রবেশ করলো ঋতুপর্ণার কাকাতো বোন সানায়া ও ফুফাতো বোন ঋদ্ধি। তাদের মূলত ঋতুপর্ণাকে সাজানো আর শাড়ি পরানোর দায়িত্ব পড়েছে। ঋতুপর্ণার একমাত্র ভাবি কাজে ব্যস্ত, তার মা, বড় চাচি ও ছোট চাচির সাথে। বাড়িটা বাচ্চাদের হইহুল্লোড়ে মুখরিত হয়ে আছে। এরপর ঋতুপর্ণাকে শাড়ি পরিয়ে সাজিয়ে দিল। সাজ বলতে মুখে সামান্য প্রসাধনীর পরশ, কানে কানে দুল, গলায় ছোট সাইজের নেকপিস, আর হাতে অনেকগুলো চুড়ি ও বালা। আর চুলগুলো সামনে থেকে সাইড বেনি করে কিছু চুল বের করে দেওয়া, আর মাথার পেছনে খোপা করা ব্যান্ড দিয়ে। এতেই যেন অসাধারণ লাগছে তাকে। পরনে মিষ্টি কালারের জামদানি শাড়িটা যেন ঋতুপর্ণার সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে। একবার যে তাকাবে তার চোখ ফেরানো দায় হয়ে পড়বে। আচ্ছা, সেই পুরুষও কি তাকে দেখে থমকে যাবে যে আজ থেকে তার হতে যাচ্ছে? কে জানে। ঋতুপর্ণার হয়তো এটা নিয়ে ভাবা উচিত ছিল, কিন্তু সে তার বড় বোন সুবর্ণার কথা ভাবতে ব্যস্ত। আপু তার জীবনের এমন মুহূর্তেও তার উপর রাগ করে আছে। ঋতুপর্ণা যেন আশেপাশের মানুষগুলোর কাছে পুতুলে নেয়। যে যেমন নাড়াচ্ছে সাজাচ্ছে, ঋতুপর্ণাও তেমনি নড়ছে সাজছে। সাজানো শেষ হলো 12টার দিকে। ততক্ষণে বাড়ি পড়ে গেছে অতিথিদের আগমনে। এখন শুধু আশা বাকি বরপক্ষদের, তাও এসে পড়বে বোধহয় এখনই। ঋতুপর্ণাকে সবাই একা রুমে বসিয়ে রেখে গেছে। ঋতুপর্ণা কথাগুলির সাথে সময় কাটাচ্ছে।
ঠিক তখনই সে জ্যোতির রুমে ঢুকে পড়ল। আপু দুলাভাইরা চলে এসেছে। বলতে বলতে রুমে প্রবেশ করলো বরপক্ষের কিছু মহিলারা বলতে বরের কাকি, বরের ছোট ভাইপো আর বরের কাকা তো দুটো বোন। কেউ ঋতুপর্ণার রূপের প্রশংসায় মতো তো কেউ নজর টিকা দিতে ব্যস্ত। আজ ঋতুপর্ণা সাজেও পুতুল, কাজেও পুতুল। যে যা পারছে উপদেশ দিচ্ছে আর সে হুহা উত্তর দিচ্ছে। ঋতুপর্ণার হবুজাত কিভাবে বরের সাথে থাকবে, মানিয়ে গুছিয়ে নেবে বলে দিচ্ছে। এসবের মাঝে ঋতুপর্ণার একবার ভাবতে ইচ্ছে হলো সেই অদেখা পুরুষটার কথা। সত্যি কি অদেখা, নাকি কোনো প্রন্ত বিকেলে তাকে দেখেও দেখা হয়নি? হবে হয়তো কিছু। ঋতুপর্ণার মধ্যে বোধহয় খানিকটা অনুভূতির সঞ্চার ঘটল সেই পুরুষটাকে নিয়ে। বিয়ে আজ তার বিয়ের মাধ্যমে তার প্রতি, তার বাবা মা, ভাই বোনের, পরিবারের সকল অধিকার হস্তান্তরিত হবে সেই পুরুষের কাছে। এদিকে মাশরাফ বসে আছে খাবার টেবিলে নাস্তা করতে। সবাই উঠতে পারলো, তাকে উঠতে দেওয়া হচ্ছে না। এটা খাও, ওটা খাও, ওটাই তো হাত দাওনি। আরও কত কি করা হচ্ছে তাকে। তবে তার মন পড়ে আছে তার না হওয়া বইয়ের কাছে। মনে হচ্ছে বিয়ের আগে তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে বইয়ের কথা মতো পেট মোটা দাদু বানিয়ে বইয়ের কাছে পাঠাবে। একেই বুঝি জামাই আদর বলে। একটু আগে মাশরাফের কাছে শিওজিতুই আর স্ট্যান এসেছিল এক প্রকার বিয়ে ভাঙার অনুরোধ নিয়ে। তবে তারা জানে না মাশরাফ কতটা মরিয়া হয়ে উঠেছে বৃষ্টি বিলাসীকে নিজের করে পেতে। তাদের কথাতে তো আর বিয়ে ভেঙে দেবে না, তবুও ভুজুং ভাজুং বলে বুঝিয়েছে বিয়ে ভাঙা তার পক্ষে সম্ভব না। তারা মূলত একটা মোবাইলে ভয়েস রেকর্ড করে নিয়ে এসেছিল। রেকর্ড শুনে বোঝা গেল তার বৃষ্টিবিলাসী অন্যের প্রশ্নের জবাবে তাকে পুরো পেট মোটা দাদু বলে সম্বোধন করেছে। আর এগুলোই তার বাচ্চা শালা শালি বিয়ে ভাঙার উপায় হিসেবে ধরেছে। তবে মাশরাফের মন প্রশান্তিতে ছেয়ে গেছে যখন সে জানতে পারল তার বউ সারা জীবন তার কাছে থাকতে চায়। জোহরবাদ আকদ, তাই সবাই মিলে কাছাকাছি মসজিদে গিয়ে নামাজ পড়ে আসলো। সবাই হলরুমে বসে আছে। একটু পর সেখানে ঋতুপর্ণাকে আনা হলো। সবাই মাশরাফের ঠিক পাশে বসিয়ে দিল। ঋতুপর্ণা তো বরফে নাই জমে যাওয়ার উপক্রম। পুরুষ মানুষের পাশে বোধহয় এর আগে তার এমন করে বসা হয়নি কখনো। সাথে লজ্জারাও হানা দিল। সে মাথা নিচু করে বসে আছে। আর মাশরাফের মন চাইছে তার বৃষ্টি বিলাসীকে আরও নিকটে পেতে, তার সাথে একাকী সময় কাটাতে। একটু পরে তার বৃষ্টি বিলাসী একেবারে তার হয়ে যাবে, তবুও যেন তর সইছে না। কাজী সাহেবের কথায় মাশরাফের ভাবনার ছেদ ঘটল। কাজী তার যথাযথ বাক্য ব্যয় করে ঋতুপর্ণাকে কবুল বলতে বলল। ঋতুপর্ণার এবার বুকটা কেঁপে উঠল। সে তড়িৎ গতিতে বাবা, চাচা, দাদুর দিকে তাকিয়ে পড়ল। তারা তাকে চোখ দিয়ে ইশারায় কবুল বলতে বললেন। ঋতুপর্ণাও কবুল বলতে চাইল, তবে কেন যেন গলে কথা আটকে গেল। কান্নারা গলার ভিতর দলা পাকিয়ে গেছে। এবার সে না পেয়ে সত্যি কেঁদে দিল। তাড়াতাড়ি ঋতুপর্ণার বড় চাচি এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে থামানোর চেষ্টা করলো। কান্না থামলো, তবে ফুপানি থামলো না। পুরো ঘটনাটা মাশরাফের মনে প্রশ্নের আগমন ঘটালো। তার বৃষ্টি বিলাসী কি তার সান্নিধ্যে দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে? এবার ঋতুপর্ণার দাদু ও বাবা, চাচাদের অনুশোচনা হতে লাগলো। তার কি ছোট্ট মেয়েটার সাথে অন্যায় করে ফেল? কিন্তু এখন আর পিছিয়ে আসার উপায় নেই। খানিক বাদে ঋতুপর্ণার কান্না থামলো। তারপর কবুল বলতে বলে সে 3 বার কবুল বলে দিল। তারপর যথারীতি মাশরাফকেও কবুল বলতে বলা হলো। মাশরাফের কবুল বলার পর সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। মাশরাফ একবার তাকালো তার সদ্য স্বীকৃতি পাওয়া অর্ধাঙ্গিনীর দিকে। তার বৃষ্টি বিলাসীর দৃষ্টি পূর্বে নেয় মেঝেতে আবদ্ধ। তারপর সবাই মিষ্টিমুখ করলো। ঋতুপর্ণাকে তার রুমে নিয়ে যাওয়া হলো। সবাই দুপুরের খাবারের পাট চুকিয়ে আড্ডা দিতে বসলো। ঋতুপর্ণাকে তার আপুরা মিলে অল্প কিছু খাইয়ে দিল। আর তারপর মাশরাফকে ঋতুপর্ণার বোন ও ভাবিরা ঋতুপর্ণার রুমে নিয়ে গেল। কথা হলো যেহেতু বর চলে যাবে, তাই বর বউ একটু আলাদা সময় কাটাবে। ঋতুপর্ণার রুমে এসে মাশরাফ দেখল ঋতুপর্ণা এক ধ্যানে কথাকলির দিকে তাকিয়ে কি যেন ভাবছে। কথাকলির সম্পর্কে তাকে ঋতুপর্ণার গুপ্তচরেরাও বলেছিল। ঋতুপর্ণার গুপ্তচর হলো ওর ছোট 2 ভাই বোন। ঋতুপর্ণা তাদের মাধ্যমে বাড়ির সব খবরাখবর পায় রুমে বসে থেকে। মাশরাফ ঋতুপর্ণার দৃষ্টি আকর্ষণের জন্য গলা খাকারি দিল, তবে সেটা ঋতুপর্ণার কান অবধি পৌঁছালো কিনা কে জানে। তাই মাশরাফ এবার বেশ জোরে সোরেই বলে উঠল, বউ, তুমি কি তোমার সেই পেট মোটা দাদু টাইপের হাজবেন্ডের কথা ভাবছো?
হঠাৎ কথার আক্রমণে ঋতুপর্ণা হকচুকি উঠে দাঁড়ালো। তারপর কি বলবে ভেবে না পেয়ে মাশরাফকে সালাম দিল। মাশরাফ সালামের জবাব দিতে দিতে বিছানায় গিয়ে বসলো। ঋতুপর্ণা তার থেকে সামান্য দূরত্বে দাঁড়িয়ে আছে। মাশরাফ তাকে কাছে ডাকলো। ঋতুপর্ণা একটু এগোলো। তা দেখে মাশরাফ তাকে পাশে বসতে বলল। ঋতুপর্ণার ধীর গতি দেখে মাশরাফি তাকে হাত ধরে 4 আঙ্গুল দূরত্বে পাশে বসিয়ে দিল। ঋতুপর্ণা যেন পুরো শরীর জুড়ে শিহরণ বয়ে গেল। কিছু ছিল এই পুরুষের ছোঁয়ায়। মনে মনে করা প্রশ্নের উত্তর আর ঋতুপর্ণার জানা হলো না, তবে এটুকু বুঝলো পুরুষটি একান্তই তার। ক্ষণকাল পূর্বে যে পুরুষটির নাম তার সাথে জুড়ে দিয়েছে পুরো পরিবার। ঋতুপর্ণার ভাবনার ইতি ঘটল মাশরাফের প্রশ্নে। খেয়েছো দুপুরে? ঋতুপর্ণা সম্মতি জানালো। এতক্ষণে মাশরাফ খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে ঋতুপর্ণাকে। ছোট্ট একটা বেলাডোনা তার বউ। তার আর অপেক্ষা করার ধৈর্য নেই। তার মনে হচ্ছে এখনই বউকে নিয়ে সাথে করে নিজের বাড়িতে নিয়ে যেতে। 8টা দিন তার কাছে 8 বছরের মতো লাগবে বউকে ছেড়ে থাকতে গেলে। কিন্তু এটা কি তার বাচ্চা বউটা বুঝবে? নিজের প্রশ্নের উত্তর দিল। বুঝবে না। মাসি পেপার ঋতুপর্ণাকে জিজ্ঞেস করলো। তোমার বয়স কত? ঋতুপর্ণা কম সময় ব্যয়ে উত্তর দিল। 15। তারপর মাশরাফ মনে মনে বলল, ঠিকই ধরেছিলাম, আমার বউ 15 ইঞ্চি হবে। এখন এই 15 ইঞ্চিকে 18 ইঞ্চি করতে হলে এখনও 3 বছর সময় লাগবে। না, এই আমার দ্বারা সম্ভব না, কঠিনকালেও সম্ভব না। এত চিন্তা আর মাশরাফ নিতে পারল না। তার ঘুমের দরকার। কাল সারা রাত নির্ঘুমে কেটেছে। তাই সে বিছানায় শুয়ে ঋতুপর্ণাকে বলল, আমার মাথার পাশে বসে থাকো, আমার খুব ঘুম পাচ্ছে, ডিস্টার্ব করবে না। এখন বসে থেকে ঠিক 1 ঘন্টা পরে আমাকে ডাকবে, ওকে? ঋতুপর্ণা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। কেমন যেন লাগছে তার মাশরাফের কাছে বসতে। তবু সে উঠে মাশরাফের মাথার পাশে বসলো। সে বসার সাথে সাথে মাশরাফ চোখ বুজে ফেল, যেন এতক্ষণই তারই অপেক্ষায় ছিল। এবার মাশরাফকে দেখলো। শুভ্র রঙের পুরুষটাকে দারুণ লাগছে, একদম রাজকুমার। ঋতুপর্ণা এক দৃষ্টিতে মাশরাফের দিকে তাকিয়ে আছে। হঠাৎ মাশরাফ চোখ খুলে পড়ল। এইভাবে তাকিয়ে না থেকে চুলগুলো তো একটু টেনে দিতে পারো না। এবার ঝটপট স্বামী সেবায় নিজেকে নিযুক্ত করো। মাশরাফ ঋতুপর্ণার ভাবগতি দেখে আবার বলল, কি হলো দাও? ঋতুপর্ণা এবার আস্তে আস্তে তার ছোট ছোট নরম আঙ্গুল দিয়ে মাশরাফের চুল টেনে দিতে লাগলো। মাশরাফ এতক্ষণে শান্তি পেল। বইয়ের সান্নিধ্যে থেকে বইয়ের সেবা না পাওয়া পুরুষ মানুষ অভাগা ছাড়া আর কিছুই না। তাই তো সে অভাগার খাতায় আর নিজের নাম লেখালো না, নিজেই বইয়ের কাছ থেকে সেবা চেয়ে নিল। আর ঋতুপর্ণা মনে মনে নিজেই নিজেকে বকতে লাগলো, কেন সে নির্লজ্জের মতো তাকাতে গেল। না তাকালে তো তাকে এত কথা শুনতে হতো না। পরক্ষণেই মাশরাফের ভারী নিঃশ্বাস বুঝতে পেরে না চাইতো ভাবনার সমাপ্তি ঘটালো। ঘুমন্ত অবস্থায় কি সুন্দর লাগছে মাশরাফকে। কয়েকবার মাশরাফের উপর হাত নাড়াচাড়া করলো, মাশরাফ জেগে আছে কিনা বোঝার জন্য। না, জেগে নেই। এবার সে উঠে ওয়াশরুমে গেল। ওয়াশরুম থেকে ফিরে এসে আবার আগের জায়গায় খাটে হেডবোর্ডে হেলান দিয়ে বসে মাশরাফকে দেখতে লাগলো। দেখতে দেখতে সে ঘুমিয়ে পড়ল। এখন পুরো রুম নিস্তব্ধতায় জেগে বসেছে। পুরো রুম জুড়ে নব দম্পতির ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। ঋতুপর্ণার ঘুম ভাঙল মাগরিবের আজানের একটু আগে। ঘুম ভাঙার পর কিছুক্ষণ থম মেরে রইল। তারপর খেয়াল করলো সে একাই রয়েছে ঘরে। তাড়াতাড়ি উঠতে গিয়ে দেখলো সে বিছানায় শুয়েছিল। তার মনে প্রশ্নের আগমন ঘটল, সে তো বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছিল। তাহলে শুয়ে পড়লো কখন? আর মাশরাফ, ও তো ঘুমিয়েছিল, তাহলে তিনি কোথায় চলে গেছে? তার ভাবনার মাঝে রুমে প্রবেশ করলো তার বড় চাচার ছেলে সাগরের বউ তুলি। ঢুকতে ঢুকতে সে জিজ্ঞেস করলো, কি ঘুম ভাঙলো ননদিনী? ঋতুপর্ণা উত্তর দিল, জি ভাবি। তুলি আবার বলল, তাহলে উঠে ফ্রেশ হয়ে কাপড় পাল্টে নাও। তুমি ঘুমিয়েছিলে দেখে কেউ তোমাকে ডাকেনি। ঋতুপর্ণা বেশ ইতস্তত করছিল, তবুও জিজ্ঞেস করলো, অতিথিরা কি সবাই চলে গেছে? আর এই কথা বলে যেন তার কাল হয়ে দাঁড়ালো। এতক্ষণ তুলি ভাবিছিল কোনো সমস্যা ছিল না, কিন্তু এখন সানায়ের রুমে ঢুকে পড়লো। আর ঠিক যা ভাবছিল তাই হলো। এই ঠোঁট কাটা স্বভাবে সানায়ের আপু এবার তার ক্লাস নেওয়া শুরু করেছে। সাজের সময়ও তার কথার পরিপ্রেক্ষিতে নিজের অমন সুন্দর বরটাকে পেট মোটা দাদুর সাথে তুলনা করলো ঋতুপর্ণা। সানায়া আপুর ঠোঁট কাটা প্রশ্ন শুরু হলো, কি রে, অতিথি বলতে কাকে বোঝাচ্ছিস? আমাদের দুলাভাইকে? ঋতুপর্ণা উত্তরে না বলল, কিন্তু তা যেন সানায়া আপুর পছন্দ হলো না। তাই তো আবার বলল, আমাদের একদম মিথ্যা বলবি না।
কি সুন্দর রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছিলি, দুইজনে তা বুঝি আমরা দেখিনি। এমন আরও অনেক কিছু বলল সানায়া। ঋতুপর্ণা শুধু তাকিয়ে তাকিয়ে দেখলো। ঠিক সেই মুহূর্তে আল্লাহর দূত হয়ে রুমে হাজির হলো বড় আম্মু। ঠিক সেই সময় আল্লাহর দূত হিসাবে রুমে প্রবেশ করলো ঋতুপর্ণার বড় আম্মু এবং তিনি সানায়াকে ধমকিয়ে ধামকে রুম থেকে বের করে দেয়। ঋতুপর্ণা যেন হাঁপ ছেড়ে বাঁচে। এখন তার বড় আম্মু না আসলে কি হতো ভাবতেই দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর বড় আম্মু ফ্রেশ হয়ে নিচে যেতে বলল। তার কাছে শুধু রয়ে গেল তুলি ভাবি। তুলি ভাবিকে পুনরায় প্রশ্ন করার আগেই উত্তর দিল, অতিথিরা চলে গেছে, প্রায় ঘন্টা দেড়েক হবে। তুমি তো ঘুমিয়েছিলে, তাই কেউ তোমাকে ডাকেনি। এখন ওঠো তো, জলদি জলদি ওঠো, নিচে যেতে হবে। তুলি ভাবি বলল। সদ্য আপন হওয়া পুরুষটি তাকে না বলে চলে গেল। এতে যেন ঋতুপর্ণার অকিঞ্চিতকর হৃদয়ে কিঞ্চিত অভিমান দেখা দিল। কি হতো তাকে একটু বলে গেলে বৃষ্টিবিলাসী কন্যার খানিকটা মান হলো। তাই তো সে তুলি ভাবিকে বলল। তবু যাও, আমি একটু পর আসছি। তুলি ভাবি চলে গেল। কি আর বলবে সে? ননদিনী যে বরের উপর অভিমান হয়েছে সেও বুঝতে পেরেছে। অবশ্য সেও তো কম অভিমান করেনি শখের বয়সে পুরুষের উপর। তুলি নিচে চলে গেল। ঋতুপর্ণার বড় বোন সুবর্ণা সারাদিন রুমের ভিতর ঘাপটি মেরে বসেছিল। সন্ধ্যার দিকে ব্যাগপত্র গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল বরচাচা ছোট ছেলে ইফাতের সাথে। মূলত সে আজ রাতের ট্রেনে ঢাকা চলে যাবে। রাতের খাবারের সময় যখন ঋতুপর্ণা এ খবর জানল তখন যেন সে আরেকটু গুটিয়ে নিল নিজেকে। চঞ্চল স্বভাবের হেসে খেলে বেড়ানো মেয়েটার এভাবে গুটিয়ে যাওয়া যেন কারোরই সহ্য হলো না। তাই তো তার মন ভালো করতে গুপ্তচরেরা ফন্দি আটল। তার ঠিক করলো ঋতুপর্ণার সাথে মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা করবে। গুপ্তচরেরা গিয়ে 2 বক্স মিষ্টি নিয়ে আসলো। প্রতিযোগিতা হলো এমন, সে যদি ও শ্রেণ 1 বক্স মিষ্টি খাবে আর ঋতুপর্ণা 1 বক্স মিষ্টি খাবে। যে আগে শেষ করতে পারবে সে সবার কাছ থেকে উপহার বা টাকা পাবে, হারলে পাবে না। ঋতুপর্ণা প্রথমে রাজি না হলো, পরে সবার জোড়াজুড়িতে রাজি হলো। ঋতুপর্ণা মনে মনে ভাবছে, পর হওয়ার আনন্দ আছে বইকি, নইলে কি আর আমার পরিবার এত তাড়াতাড়ি বদলে যায়? আগে যখন নিজে মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা করতাম তখন তাতে কেউ সায় দিত না, আর আজ পর হওয়ার পরে সবাই কেমন জোর করছে যাতে মন ভালো হয়ে যায়। পরক্ষণে আবার ভাবলো ভালোই হয়েছে, তার অত ভালো লাগে প্রতিযোগিতা করে মিষ্টি খেতে। কিরে ঋতুবু, খাবি না মিষ্টি? দাদুর ডাকে তার ভাবনা ছেদ ঘটল। ঋতুপর্ণা একবার তার দাদুর পানি চাইলো আর বলল, খাবো। তারপর ঋতুয়াপুর স্টার্ট বলতেই গুপ্তচরেরা ও ঋতুপর্ণা খাওয়া শুরু করলো। টান টান উত্তেজনা। ঋতুপর্ণার খাওয়ার মাঝেই বুঝে গেল তার গুপ্তচরেরা বড় হচ্ছে। ধীরে ধীরে তাদের হারানো প্রায় কষ্টসাধ্য হয়ে পড়ছে। তবুও হাল ছাড়ল না ঋতুপর্ণা। গুপ্তচরেরাও হাল ছাড়ল না। অবশেষে ঋতুপর্ণা শেষ রসগোল্লাটা মুখে পড়ে উঠে দাঁড়ালো আর খাওয়া শেষ করে বলল, ডান। গুপ্তচরের এবার হতাশ হলো। তারা ভেবেছিল এবার তারা জিতে যাবে, কিন্তু এতগুলো রসগোল্লাও খেয়ে আবার জিততেও পারল না। আবার একটি রসগোল্লাও তৃপ্তি করে খেতে পারল না। পরবর্তীতে যে খাবে পেটে তারও জায়গা নেই, সব যেন গ্রাসে গিলেছে। সবাই ঋতুপর্ণাকে বাহবা দিল। ঋতুপর্ণা নিজেও ভাবতে পারেনি ভাত খাওয়ার পরও সে 1 বক্স রসগোল্লা খেতে পারবে। তার নিজেরও খুশি খুশি লাগছে। এবার বোধহয় গিনেস বুকে তার নাম উঠেই যাবে। সব ঠিকঠাক চলছিল। ঋতুপর্ণার সাথে আজ ঋতুয়াপু ঘুমাচ্ছিল, কিন্তু বিপত্তি বাঁধল মাঝরাতে। ঋতুপর্ণার অধিকারে পেট ব্যথা শুরু হলো। সে ঋতুয়াপুকে কোনো মতে ঘুম থেকে উঠে পেটে ব্যথার কথা বলে, সেভাবে হয়তো মিষ্টি খাওয়া থেকে পেট ব্যথার উৎপত্তি। তাই সে তাড়াতাড়ি প্রয়োজনীয় ওষুধ বের করে খাইয়ে দিল। ঋতুপর্ণা পেটে ব্যথার চোটে বিনা বাক্য ব্যয়ে ওষুধ খেয়ে নেয়। একবার বোঝারও চেষ্টা করলো না কেন পেটে ব্যথা হচ্ছে। পেটে ব্যথা কমতেই আবার দুজনে ঘুমের দেশে পাড়ি জমালো। সকালে ঋতুপর্ণা ঘুম থেকে ওঠার আগেই বাড়ির সবাই জানালো ঋতুপর্ণার বেশি পরিমাণে মিষ্টি খাওয়ার কারণে পেটে ব্যথা শুরু হয়েছিল রাতে। কথায় কথায় সেই খবর মাশরাফের মায়ের কাছে পৌঁছে দিলেন ঋতুপর্ণার ছোট চাচি অরিনা বেগম। মাশরাফদের বাড়িতে সকালে খাবার টেবিলে এ কথা আরও জানাজানি হয়ে গেল। মাশরাফের বাবা তো ফোন করেই বলেই দিলেন গ্রামে ভালো সুযোগ সুবিধা না পেলে সরাসরি ঢাকায় নিয়ে আসতে। অনুষ্ঠান না হয় পিছিয়ে দেওয়া যাবে। কিন্তু ঋতুপর্ণার বড় চাচা আশ্বাস দিয়ে বলল, না বিআই মশাই, ঋতু মামুনি এখন ঠিক আছে, ঘরে ঘুমাচ্ছে।
তবুও যেন মাশরাফের মন মানতে নারাজ। সে এখন ভীষণ চিন্তায় আছে তার 15 ইঞ্চি বউকে নিয়ে। মনে মনে ভেবে রাখলো বিয়ের পর আচ্ছা টাইট দেবে বউকে, পেট পুড়ে মিষ্টি খাওয়া ঘুচিয়ে দেবে। এদিকে ঋতুপর্ণার ঘুম ভাঙল সকাল 10:30টার দিকে। মূলত জামা ও বিছানায় তরল কিছু অনুভব করতেই তার ঘুম ভেঙে গেল। ভালো করে খেয়াল করার পর বুঝতে পারল এর কারণেই রাতে তার পেট ব্যথা শুরু হয়েছিল। সে নিজের বোকামি ও বেখালির কথা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে পোশাক পাল্টে ফেল। তারপর বিছানার চাদর ভিজিয়ে রেখে বিছানায় আরেকটা চাদর বিছিয়ে দিল। তারপর নিচে যাওয়ার প্রস্তুতি নিল। নিচে যাওয়ার সাথে সাথে সবাই যেন তার উপর হামলে পড়ল। সে কেমন আছে, এখন কেমন লাগছে, খারাপ লাগছে নাকি ইত্যাদি জিজ্ঞেস করতেই সবাই ব্যস্ত। ঋতুপর্ণা উত্তর দিল, ভালো আছি, কেন খারাপ থাকার কথা? ঋতুপর্ণার আম্মু আলেয়া বেগম বলে উঠলেন, মারে, তোকে কতবার বলি এসব আবিজাবি মিষ্টি এত খাস না, শরীর খারাপ করবে। আমার কথা তো শুনিস না, এখন দেখলি তো কি হলো। ঋতুপর্ণা বলল, আমার মিষ্টি খেয়ে কিছু হয়নি, আমার তো। সামনে বড় অপু দাদুর দিকে তাকে আর কিছু বলতে পারল না ঋতুপর্ণা। কেউ বেশ গুরুত্ব দিল না তার কথায়। সবে ব্যস্ত তাকে কোন খাবার খেলে পেটের অবস্থা স্বাভাবিক থাকবে। ঋতুপর্ণা আর কাউকে কিছু বলল না তার কেন পেট ব্যথা হয়েছিল। এতক্ষণ যাবৎ বৃষ্টি বিলাসীকে ভিডিও কলে সুস্থ দেখে মাশরাফের হৃদয় শান্ত হলো। তারপর আরেকবার বৃষ্টি বিলাসীকে দেখে ফোন কেটে অফিসের কাজে মন দিল। সামনেই বিয়ে, তাই কাজ একটু এগিয়ে রাখছে। এতক্ষণ সে যদি আর শ্রেণী ভিডিও কলে ঋতুপর্ণাকে দেখাচ্ছিল মাশরাফকে। মূলত তারা এই দায়িত্ব গ্রহণ করেছে, তবে বাধ্য হয়ে। মাশরাফ তাদের ঋতুপর্ণার ভয়েস রেকর্ড দিয়ে ব্ল্যাকমেল করে নিজের কার্য হাসিল করেছে। যতদিন না বৃষ্টি বিলাসী তার কাছে যাচ্ছে সে এভাবেই বৃষ্টি বিলাসীকে দেখবে। ঋদ্ধাপুর কথা শুনে যেন ঋতুপর্ণার মাথায় বাজ পড়ল। মানে বাজ পড়ার মতো অভিনয় করলো আর কি। যেখানে সবাই সুবিধা ও সময়ের জন্য বিয়ের দিন পিছিয়ে দিতে চাইছিল, সেখানে তার 2 দিন হওয়া বর আপত্তি জানিয়েছে। তার মানে আগের ঠিক করা দিনই বিয়ে হবে। ঘটনাটা ঋতুপর্ণার কাছে অতিমাত্রায় দুঃখেরও না সুখেরও না। তবুও দুঃখের অভিনয় করলো, কারণ আজ তার কোথাও যেতে ইচ্ছে করছে না। কারণ বিয়ের জন্য তাকে আজই কেনাকাটা করতে যেতে হবে। শুধু সেটা নয়, আজ তাকে পার্লারও যেতে হবে নাকফুল পরতে। গ্রামের মেয়ে হয়ে ঋতুপর্ণার শাড়ির প্রতি আগ্রহ থাকলেও নাকফুলের প্রতি কখনো তেমন আগ্রহ জন্মায়নি, যার ফলস্বরূপ তাকে এই অল্প বয়সে নাকছেদন করে নাকফুল পরতে হবে। 12টার দিকে সবাই বেরিয়ে পড়ল জেলা শহরের উদ্দেশ্যে। মূলত আজই বিয়ে সব কেনাকাটা সেরে ফেলবে। 1 ঘন্টার মধ্যে তারা পৌঁছে গেল জেলা শহরের সবচেয়ে বড় শপিং মলে। ছোট থেকে বড় সবাই কেনাকাটা করতে এসেছে। সবাই সবার প্রয়োজনীয় জিনিসপত্র কিনল, সাথে ঋতুপর্ণার জন্য বিয়ের সকল পোশাক, শু ও গহনা কিনল। আরও কিছু এক্সট্রা শাড়ি ও 3 পিস নিল ঋতুপর্ণার জন্য। তারপর একটি পার্লারে গিয়ে ঋতুপর্ণা নাকফুল পরল। খুব সুন্দর সোনার একটা নাকফুল, যেটা তার শ্বশুর বাড়ি থেকে পেয়েছে। বিয়ের দিন পরতে পায়নি সে, নাক ছেদন করা না থাকায়। সন্ধ্যার একটু পরে সবাই বাড়ি ফিরে এলো। বাড়ির পুরুষেরা আলোচনায় বসলো আর মহিলারা রান্নাঘরে গেল। আর ছোটরা সবাই ঋতুপর্ণার রুমে বিয়ের কেনাকাটা দেখতে লাগলো। আর ঋতুপর্ণা তো এসে ফ্রেশ হওয়া মাত্রই জ্বর নিদ্রায় শয়িত হয়েছে। রুমের মধ্যে এত চেঁচামেচি হই হুল্লোড় কিছু যেন তার কানে পৌঁছাচ্ছে না। এভাবে কেটে গেল আরও 4 দিন। কালই গায়ে হলুদ আর তারপরের দিন অনুষ্ঠান। ডেকোরেটররা তাদের কাজ শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। এরই মাঝে ঋতুপর্ণা নতুন কিছু অনুভূতির সাথে সাক্ষাৎ করেছে যেগুলোর সাথে সে পরিচিত নয়। তার মনে প্রশ্ন জাগে, তার 15 পুরুষ কি তাকে ভালোবাসবে না? কই, একদিনও তো তার সাথে একটু কথা বলো না। কিন্তু বিয়ের দিন এমন ভাব করছিল যেন কত বছর সংসার তাদের। কথাগুলি মিষ্টি কণ্ঠস্বর শুনে তার ভাবনা ছেদ কাটে। এই কদিন সে কথাগুলিকে একদমই সময় দিতে পারছে না। সময় দিবে কেমনে? সে তো নতুন অনুভূতির নাম খুঁজতে ব্যস্ত। কাল বাদে পরশু সে চলে যাবে এ বাড়ি ছেড়ে চিরদিনের জন্য। আর কি কখনো আসা হবে এখানে? দীর্ঘদিনের স্থায়িত্ব নিয়ে হবে না। ঋতুপর্ণা কথাগুলিকে একটু আদর করে দিল, দানা পানি দিল খেতে। এভাবে কেটে গেল কিছু মুহূর্ত। কিছু একটা মনে পড়তে সে দৌড়ে গেল দাদুর রুমে। সেখানে দাদুকে না পেয়ে সারা বাড়ি খুঁজতে লাগলো। তারপর সে যুতির কাছ থেকে জানতে পারলো দাদু বাইরে বাগানে। ঋতুপর্ণা কোনো কিছু না ভেবে দৌড়ে দাদুর কাছে গেল।
গিয়ে দেখলো তার দাদু ডেকোরেটের সাথে কথা বলছেন। সে দাদুর সামনে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, দাদু, আমি কথাকলিকে আমার সাথে করে নিয়ে যেতে চাই। দাদু বলল, না, কিছুতেই না, আমি নিতে দেব না। তোমার ওই পচা পথ তোমাকে নিয়ে যাচ্ছে, আর তুমি আমাদের সখীতে নিয়ে গেলে আমরা কি নিয়ে থাকবো? রাগান্বিত সুরেই বলে উঠল সেজুতি। সে মূলত ঋতুপর্ণার সাথে এসেছিল দাদুর কাছে। কথাকলি আমার, আর আমি ওকে নিয়ে যাব। অজ্ঞতা কোথাও যাব না আমি। তাহলে তো এবার কথাগুলিকে কোথাও যেতে দেব না, তাহলে তুমিও আর যেতে পারবে না। না, কথাকলি আমার সাথে থাকবে। না, আমার সাথে থাকবে। তোর সাহস তো কম না, আমার সাথে তর্ক করছিস। দুজনের কথার মতে দাদুও স্থান ত্যাগ করেছেন। না জানি আবার কোন তুফান আসতে চলেছে। সে তুমি যাই বলো আপু, আমি কথাগুলিকে কোথাও যেতে দেব না। তুই যেতে। থামবে তোমরা? কি হচ্ছে কি সেজুতি? কাল বাদে পরশু আপু চলে যাচ্ছে, আর তুমি আপুর সাথে এমন ব্যবহার করছো? ঋতুপর্ণার আব্বু বলে উঠল, তো তোমরা এত তাড়াতাড়ি কেন বিদায় নিচ্ছ আপুকে? একটু জোরেই প্রশ্ন করলো সেজুতি তার বাবাকে। প্রশ্ন করে সে ফুপিয়ে কাঁদতে লাগলো। ঋতুপর্ণা এগিয়ে গিয়ে সেজুতিকে জড়িয়ে ধরল। এতক্ষণে সে বুঝেছে সেজুতি এমন ব্যবহারের কারণ। তারও খুব কান্না পাচ্ছে। সেজুতি ঋতুপর্ণাকে জড়িয়ে ধরে ফুপাতে ফুপাতে বলতে লাগলো, কোথাও যেতে দিব না আপুকে, কোথাও না। ঋতুপর্ণা আরো শক্ত করে জড়িয়ে ধরল তার ছোট্ট বোনটিকে, কিন্তু কাঁদল না। সে তার আব্বুর দিকে তাকিয়ে বুঝতে পেরেছে তার আব্বুর হৃদয়টাও যে পড়েছে ভীষণভাবে। তিনিও চাননি ছোট্ট মেয়েটাকে এত তাড়াতাড়ি বিদায় দিতে, কিন্তু এখন তার কিচ্ছু করে নেই। বাবার দেওয়া ওয়াদা পূরণ করতে তার ছোট্ট মেয়েটাকে বিদায় দিতে হচ্ছে। বড় মেয়েটাকে তিনি মানুষ করতে পারেননি ঠিকঠাক। ছোট হয়ে যেখানে ঋতুপর্ণা বড়দের মান্য করে চলে, সেখানে বড় হয়ে সুপর্ণা সব কিছুতেই অবাধ্য। নাইলে আজ তাকে এই দিন দেখতে হতো না। এতক্ষণে ঋতুপর্ণা সেজুতিকে নিয়ে তার রুমে গেছে। বেচারি কেঁদে কেটে নাজেহাল অবস্থা করে ফেলেছে। এদিকে কাল থেকে আর বেশ কিছুদিন অফিসে আসা হবে না, তাই মাশরাফ সবাইকে কাজ বন্টন করে দিয়েছে। আজ সে প্রচুর ব্যস্ত। এই ব্যস্ততার মাঝেও সে লাগাতার ফোন করে যাচ্ছে গুপ্তচরদের, তবে অপর পাশ থেকে কেউ রিসিভ করছে না। টানা 25 বারের বার কেউ কল রিসিভ করে এক নাগারে বলল, এখানে আপনি বউ পাবেন না, অন্য কোথাও বউয়ের জন্য অ্যাপ্লাই করুন। টুট টুট করে কলটা কেটে গেল। এবার কল করলে বন্ধ দেখাচ্ছে, কিন্তু মাশরাফ এটা বুঝেছে ক্ষণকাল পূর্বে কথা বলা মেয়েটি আর কেউ নয়, তার গুপ্তচর শালী। শালী যে তার এখন বেঁকে বসেছে বুঝতে পেরে একটি দীর্ঘশ্বাস চালো। ঋতুপর্ণাদের বাড়ি বর্তমানে আত্মীয় স্বজনে কিচকিচ করছে, তাই ঋতুপর্ণার রুমেও মানুষের অভাব নেই। এত মানুষের ভিড়ে তার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। আজ রাতে যে তার আর ঘুম হবে না সে বুঝতে পেরেছে। আজ কোনো কালো ঘুম হবে না তার। এরই মধ্যে রুমে ঢুকলো তুলি ভাবি। রুমে ঢুকে বলল, নাও ননদিনী, বরের সাথে কথা বললো। মানে তোমার বর আবার বরকে জ্বালাচ্ছে তোমার সাথে কথা বলার জন্য। বলতে বলতে আবার কল এলো। ঋতুপর্ণা ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এখনো। আশেপাশে সবাই বলতে শুরু করলো, যাও যাও, বরের সাথে কথা বলে এসো, আমরা কিছু শুনছি না। লজ্জায় ঋতুপর্ণার গাল দুটো কমলা লেবুর আকার নিল। তুলি ভাবে ঋতুপর্ণার অবস্থা বুঝতে পেরে তাকে নিয়ে বারান্দার বাইরে বেরিয়ে দোতলার বারান্দার শেষ সীমানে নিয়ে গেল। তারপর একটু দূরে দাঁড়িয়ে ঋতুপর্ণাকে তাড়াতাড়ি কথা বলতে বলল। বারবার কল আসার তালে আছে। শেষে ঋতুপর্ণা কলটা রিসিভ করলো। ঋতুপর্ণা মাথায় ওড়না পেঁচিয়ে চুপি চুপি সদর দরজা দিয়ে পেরিয়ে গেল। একটু গিয়ে পেছনে তাকালো, তাকে কেউ দেখেনি তো? না, কেউ দেখেনি। স্বস্তির শ্বাস চালো। বাইরেও অল্প কিছু মানুষ আছে, তবে তাকে চেনার মতো কেউ নেই। একটু এগিয়ে হাতের টর্চ লাইটটা জ্বালালো, তারপর এদিক ওদিক তাকিয়ে হাঁটা ধরলো। বিছানায় সে কোলবালিশ চাপা দিয়ে এসেছে। কে না কে আবার সন্দেহ করে বসে। হাঁটতে হাঁটতে বাড়ির পেছনের দিকে আসতে কেউ হাতটা ধরে টেনে নিয়ে গেল। ঋতুপর্ণা এমন অনাকাঙ্ক্ষিত আক্রমণে কিছুটা ভয় পেয়ে গেল। পরক্ষণে কাঙ্ক্ষিত মানুষটাকে দেখে ভয়টা যেন একটু কমলো। তারপর ব্যক্তিটির ঠান্ডা শীতল কণ্ঠের প্রশ্ন যেন ঋতুপর্ণাকে একদম কাবু করে ফেল। বারবার শব্দগুলো কানে পাচ্ছে। কতক্ষণ লাগে আসতে তোমার? ঋতুপর্ণার সামনে তাকিয়ে দেখল সেই সুদর্শন পুরুষটাকে। আবছা আলো ছায়ে কি দারুণ লাগছে তাকে, যেন নির্নিমেষ তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। ঋতুপর্ণার ভাবনায় ছেদ পড়ল সুদর্শন ব্যক্তিটির কথায়। আমাকে দেখা শেষ হলে গাড়িতে ওঠো।
ব্যাস, ঋতুপর্ণা লজ্জায় মাথা নিচু হয়ে গেল। সেই তো আসতে রাজি ছিল না, আবার এখন এসে কেমন নির্লজ্জের মতো আচরণ করছে। কেন আসতে বলেছিলাম মনে আছে? ঋতুপর্ণা উত্তর দিল। জি। তাহলে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসো। ঋতুপর্ণাও চুপচাপ গাড়িতে উঠে বসলো। তারপর পাশে মাশরাফও উঠে বসে ড্রাইভারকে গাড়ি ঘোরাতে বলল। গাড়িতে মাশরাফ ঋতুপর্ণার মুখ থেকে ওনা সরিয়ে দিতে গেলে ঋতুপর্ণা একটু পিছিয়ে গেল। তা দেখে মাশরাফ ঋতুপর্ণার দুকাত ধরে আগের জায়গায় বসে ওনা সরিয়ে দিতে দিতে জিজ্ঞেস করলো, কেমন আছো? ঋতুপর্ণা একটু রয়েছে উত্তর দিল। ভালো আছি, আপনি কেমন আছেন? দেখে বুঝতে পারছো না? না। থাক, আর বুঝতে হবে না। আজ এখানে কেন এসেছেন? তোমার সাথে দেখা করতে আসলাম। না মানে বিয়েটা যখন হয়েছে তখন দায়িত্বটা তো পালন করতে হবে, তাই বউয়ের সাথে দেখা করতে আসলাম। আজই কেন আসতে হলো? দায়িত্বটা কি আর 2 দিন পরে পালন করা যেত না? না, যেত না। ইসলামের বিধান অনুযায়ী স্বামীর স্ত্রীর বিনা অনুমতিতে স্ত্রীর থেকে থেকে 4 মাসের বেশি দূরে থাকা নিষেধ। সেখানে আজ কত মাস হয়ে গেল আমি তোমার থেকে দূরে, তাই দেখা করতে এলাম। কত মাস মানে? বিয়েই তো হলো 7 দিন। 7 দিন না, ওটা 7 মাস হবে। আমার কাছে বউ ছাড়া একটা দিন একটা মাসের সমান, বুঝেছো? ঋতুপর্ণা বিস্ময়ে হা হয়ে গেল। এসে কাকে বিয়ে করলো? মাথাটা কি খারাপ হয়ে গেল? মাশরাফ ঋতুপর্ণাকে তার দিকে ভ্যাবলা কান্তির মতো তাকিয়ে থাকতে দেখে ফুস করে শ্বাস চালো। বুঝলো 15 ইঞ্চি বউ তার কিছুই বোঝেনি। তাই জন্য তার আর ঋতুপর্ণার মাঝিকার দূরত্বটা একটু খোঁজালো। কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, বরের সাথে সময় কাটাতে ভালো লাগছে না? দেখো, তুমি না চাইলেও এই 1 ঘন্টা সময়টাতে তুমি আমার সাথে আছো। ঋতুপর্ণার হৃদস্পন্দন থেমে গেল। শরীরের সকল শিরা উপশিরা দিয়ে যেন শীতল বাতাস বয়ে গেল। কি ছিল তার ওই কণ্ঠে যা তাকে কুপকাত করে দিল? নাকি তার মনে অনুভূতিরা জড় হচ্ছে, সে বুঝতে পারছে না। তার ভাবনার মাঝে মাশরাফের কণ্ঠ কর্ণগোচর হলো। মাশরাফ তাকে বলছে, নেমে এসো। ঋতুপর্ণা গাড়ি থেকে নেমে এলো। মাশরাফ তার ওড়নাটা পুনরায় গাড়িতে রেখে তাকে নিয়ে হাঁটা ধরল। তারপর একটু হাঁটতে ঋতুপর্ণা দেখতে পেল সুবিশাল এক দিঘি। দিঘির পানিতে আকাশের চাঁদের প্রতিচ্ছবির স্পষ্টতা বিদ্যমান। কি সুন্দর মনোরম পরিবেশ। ক্ষণে ক্ষণে মৃদু বাতাস ছুঁয়ে যাচ্ছে তাকে। ঋতুপর্ণা ভুলে গেছে এতক্ষণে সে কার সাথে এখানে এসেছে। তার থেকে একটু দূরে দাঁড়িয়ে মাশরাফ তার হাঁটা চলা শাড়ির আঁচলটা একটু বাতাসে মেলে ধরা দেখতে লাগলো। সে ভাবছে আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপর সে সারা জীবন বৃষ্টি বিলাসীকে এভাবে নিজের কাছে রেখে দিতে পারবে। হঠাৎ একটা দমকা হাওয়া ছুঁয়ে দিল তাকে। তারপর সে একটু এগিয়ে ঋতুপর্ণার পেছনে গিয়ে দাঁড়ালো। তারপর খানিকটা ঝুঁকে এক হাত ঋতুপর্ণার কোমরে রেখে ঋতুপর্ণার ডান হাতটা ধরলো। আর ঋতুপর্ণার যেন শরীরটা অবশ হয়ে আসছে এরকম নতুন স্পর্শে। সে মনে মনে মাশরাফকে বকতে লাগলো, বেটা নির্লজ্জ পুরুষ মানুষ, ব্ল্যাকমেইলার। আমাকেই মাঝরাতে এসব করতে ব্ল্যাকমেইল করে ডেকে এনেছে। আস্ত শয়তান বজ্জাত কোথাকার। শাট আপ রেকিশ। ঋতুপর্ণা যেন মাশরাফের এই কঠিন ধমকে মিলিয়ে গেল। মনে মনে মানুষ যে এত জোরে জোরে কথা বলে আজ জানলাম আর শুনলাম। সব শুনে নিয়েছেন আপনি? না না না, অবশ্য আমি লুকিয়ে চুরিয়ে তো কিছু বলিনি, সোনারই কথা। চুপ করবে একটু? ওইদিকে তাকাও একবার। ওই দেখো, বিউটিফুল সিলভারি ডিস্কের মতো চাঁদ। চাঁদের দিকে ঋতুপর্ণার ডান হাতের তর্জনী তাক করে বলল মাশরাফ, দেখবো না আমি। আমাকে ছেড়ে দিন, আর কখনো আসবো না আপনার সাথে। ছেড়ে দিন আমাকে। তোমাকে কে আর আসতে বলেছে? আর 48 ঘন্টা পর থেকে তুমি সারা জীবনের জন্য আমার কাছে থাকবে। বলে ঋতুপর্ণাকে নিজের দিকে ঘুরিয়ে কপালে একটা উষ্ণ চুম্বনে সিক্ত করলো। তারপর জিজ্ঞেস করলো, ঋতুপর্ণা শব্দের ফুল মিনিং জানো? অল্প অল্প জানি। ও, শোনো তাহলে আমি পুরোটা বলছি। ঋতুপর্ণা হচ্ছে বসন্তের ছোঁয়া, যে ছোঁয়ায় রাঙিয়ে নেয় নিজেকে প্রতিটা বৃদ্ধ, প্রাপ্তবয়স্করা, শিশু কৈশোরেরা। ঋতুপর্ণার অর্থ হচ্ছে শাক সিজন, বসন্ত, উৎপাদনক্ষম। ঋতুপর্ণা নামের আরেকটা অর্থ ফসল বা বিজয়ী। এই নামের শিকড় আরবি ভাষার সাথে সংযুক্ত। সংখ্যাত্বের মান অনুযায়ী ঋতুপর্ণা হলো কর্মমুখী, অগ্রগামী, প্রাকৃতিক নেতা, স্বতন্ত্র, ইচ্ছুক, ধনাত্মক, উদ্যমী, উৎসাহী, উদ্ভাবনী। এসব গুণ ঋতুপর্ণার মাঝে বিদ্যমান। আরও একটা কথা কি জানো? কি? ঋতুপর্ণার সরল জবাব, ঋতুপর্ণা প্রায়শই অন্যের অনুভূতি অবহেলা করে। অবহেলা না করলে আপনার আর আমাদের পরিবারে
বিয়ে করতে হতো না। আপুর মতো আমিও অন্যের হাতে হাত রেখে চলে যেতাম। বলে সে কথার ইতি ঘটালো। এত কথা সে বলতে চায়নি। থাক, আর অন্যের অনুভূতির মূল্য দিতে হবে না। বলে এক হাত জড়িয়ে নিল ঋতুপর্ণাকে। ঋতুপর্ণা ছোটার চেষ্টা করতে আরেকটা ধমক দিয়ে থামিয়ে দিল তাকে। তারপর কিছুক্ষণ উষ্ণ আলিঙ্গনে বন্ধ করে রাখলো মেয়েটাকে। চলো। বলে ঋতুপর্ণাকে ছেড়ে দিয়ে হাঁটা শুরু করলো। ঋতুপর্ণা কিছুটা ভয় পেল, এই লোকটার আবার কি হলো? সে বেশি কিছু বলে ফেলো বাবা বাদ দিয়ে জোর পায়ে মাসরাফের পাশাপাশি হাঁটাতে হলো, যা দেখে মাসরাফ মুচকি মুচকি হাসলো। তারপর দুজনেই গাড়িতে উঠে বসলো। গাড়িও তাদের গন্তব্যের দিকে ছুটতে লাগলো। ড্রাইভার নিজ মনে ড্রাইভ করছে, আর মাসরাফ গাড়িতে ঋতুপর্ণার কোমর জড়িয়ে বসে আছে। ঋতুপর্ণাও কিছু বলছে না, তারই তো স্বামী নাকি। তার মনও ভালো লাগাটা দোলা দিয়ে যাচ্ছে। ঋতুপর্ণা হঠাৎ খেয়াল করলো মাসরাফ তার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। ধীরে ধীরে মাসরাফ ঋতুপর্ণার ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছে। এরপর কি হবে ভেবে ঋতুপর্ণা তার চোখ দুটো বন্ধ করে নিল। ঠিক সেই মুহূর্তে ড্রাইভার কোনো কারণ চাই গাড়ির ব্রেক কষলো। ঋতুপর্ণা তাল সামলাতে না পেরে সিট থেকে হুমড়ি খেয়ে নিচে পড়ে গেল। খুব ব্যথা পেল সে। কপাল ডলতে ডলতে উঠে বসে নিজেকে তাদের বাড়ির দোতলার দক্ষিণে বারান্দার ভেতর তৈরি চেয়ার আবিষ্কার করলো। সে ভাবলো, এখানে কি করে আসলাম? আমি তো গাড়িতে ছিলাম। তাহলে পরপরই সে রাতের ঘটনা স্মৃতিচারণ করলো। তার মনে পড়লো সে মাসরাফের সাথে কথা বলতেই এখানে এসে বসেছিল। তারপর মাসরাফের সাথে অল্প কিছু বাক্য বিনিময় করে ফোন রেখে দেয়। তারপর সে এখানে বসেই ঘুমিয়ে পড়ে। তার মনে এতক্ষণ সে সব স্বপ্ন দেখলো। তার মানে মাসরাফ তার টানে তার কাছে ছুটে আসনি। সে ভাবছে স্বপ্নটা কতই না মোহনীয় ছিল। কি ক্ষতি হতো যদি এটা স্বপ্ন না হয়ে বাস্তব হতো? সে স্বপ্ন থেকেও মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতো মাসরাফের দিকে। মনোযোগ দিয়ে তার এক একটি বাক্য শ্রবণ করত। স্বপ্নে কতই না সুন্দর করে মাসরাফ তার প্রতি অধিকারবোধ দেখালো, তাকে জড়িয়ে ধরলো, আদর করলো, তাকে নিয়ে দিঘি পাড়ে চন্দ্রবিলাস করলো। তারপর তার নামের নিখুঁত বিশ্লেষণ করলো। কিন্তু না, এটা বাস্তব হলো না। ঋতুপর্ণার এখন খুব কান্না পাচ্ছে। এসে কাকে বিয়ে করলো যে বইয়ের খোঁজই রাখে না? এর সাথে সে ভবিষ্যতে সংসার করবে কেমন করে? তারই ভুল হয়েছে সেদিন তার দাদুর ইমোশনাল কথাই গলে বিয়েতে রাজি হয়ে যাওয়া। রাত তখন 3:30। ঋতুপর্ণা কথকলের কাছে গেল, তাদের ঘুম ভাঙিয়ে দিয়ে তাদের সাথে দুঃখ ভাগ করতে বসলো। কথা বলার এক পর্যায়ে ঋতুপর্ণা কথাকলিকে বলেই বসলো, কথাগুলি তোরা আমার চোখের ভাষা পড়েনি। দুঃখ বিলাসীর অশ্রু রাশি কেড়ে নিয়ে সুখ ফিরিয়ে দে। আমার না সত্যি যেতে ইচ্ছা করছে না শ্বশুর বাড়ি। না জানি বরটা আমার কেমন হবে, মরে যেতে মন চাচ্ছে। আজ আর দু চোখের পাতা এক করল না ঋতুপর্ণা। এভাবে কাটিয়ে দিল সকাল হওয়ার আগ মুহূর্তটা। আজানের সুর শোনার সাথে সাথে নামাজ আদায় করে নিল। মনের সকল কথা আল্লাহকে জানালো মোনাজাতের মাধ্যমে। তারপর বারান্দায় বসে স্নিগ্ধ সকালবেলা দেখল। ঘন্টার কাঁটা 9টায় পৌঁছানোর আগে ঋতুপর্ণার শ্বশুর বাড়ি থেকে ঋতুপর্ণার গায়ে হলুদের ও বিয়ের তত্ত্ব চলে এলো। ততক্ষণে বরের তত্ত্ব বোধহয় পৌঁছে গেছে ঠিকানায়। ঠিক দুপুরে ঋতুপর্ণাকে সবে হলুদ ছোঁয়ালো। তারপর সে নিস্তলের একটা ওয়াশরুমে গোসল করে শাড়ি পরে নিল। তারপর গ্রাম্য রীতি রেওয়াজ পালন করলো সবাই। বাগানে হলুদ সন্ধ্যার আয়োজন করা হয়েছে। বিকালে উপজেলা থেকে আনা দুজন মহিলা ঋতুপর্ণা সহ ঋতুপর্ণার আরও কিছু কাজিনকে মেহেদি পরিয়ে দিয়ে গেল। ঋতুপর্ণা সেই মেহেদি রাঙ্গা হাত নিয়ে স্টেজে বসে আছে, আর তাকে সঙ্গ দিচ্ছে তার গুপ্তচরেরা। কেউ কেউ নাচ গানও করলো, কিন্তু ঋতুপর্ণা সেগুলো দেখলো না। সে তো স্টেজের উপর বসে বাগানের উকিঝুঁকি মেরে থাকা গাছগুলোর সাইমানার ফাঁক ফোকর দিয়ে দেখছে। অনুষ্ঠান দীর্ঘ সময় অনুষ্ঠিত হলো না। ঋতুপর্ণা রুমে এসে চেঞ্জ করে নিল রাত 10টার দিকে। সে আর রাতে ঘুমালো না। চলে যাওয়ার আগে দু চোখ ভরে দেখা যাচ্ছে বাড়িটাকে। কে জানে আর কখনো এভাবে দেখা হবে কিনা। আজ রাতে ঋতুপর্ণার রাজ্যে একবার সঙ্গীত আর কিছু কাজিনও হলো। তার মূলত কালকের ড্রেস, সাজগোজ ইত্যাদি নিয়ে আলোচনা করছে। আবার কেউ কেউ ঋতুপর্ণার বরের কথা তুলছে। এর মাঝে আর ঋতুপর্ণার মাসরাফের সাথে কথা হয়নি। আবার ক্ষণে ক্ষণে ভয়েরা হানা দিচ্ছে হৃদয়ে। ইতিমধ্যে তাকে বাসরাত সম্পর্কে কিঞ্চিত ধারণা দেওয়া হয়েছে। কি হবে কি না হবে সে বুঝতে পারছে না। শুধু তার অকিঞ্চিতকর হৃদয়টা থেকে থেকে কেঁদে উঠতে চাচ্ছে। রাতটা যদিও ধীরে ধীরে পার হলো, তবু তার জীবন থেকে একটি রাত 50-এতে হারিয়ে গেল। আর কখনো তার জীবনে এমন দিন ফিরে আসবে না।
সকাল থেকেই যেন বাড়িতে এক প্রকার হইচই পড়ে গেল। বিয়ে বাড়ি বলে কথা, বিদায়ের পালাটাও যেন ঋতুপর্ণার একটু তাড়াতাড়ি চলে এলো। এই তো আর একটু পরে ঋতুপর্ণাকে বিদায় দেওয়া হবে। সকাল সকাল ঋতুপর্ণা গোসল সেরে নিল। তারপর পার্লারের মেয়েরা তাকে সাজাতে বসলো। সাজাতে সাজাতে দুপুর 2টো বেজে গেল। মিশ্রণে লেহেঙ্গা আর মুখে প্রসাধনীর সাপ আর মাথায় ম্যাচিং ওড়না। এখন তাকে দেখে চিনবার উপায় নেই। এসে গ্রামের সাধারণ নাবালিকা ঋতুপর্ণা। অবশ্য তাদের গ্রামে তার থেকেও ছোট ছোট মেয়ের বিয়ে হয়। বিয়ে সাজে মেয়েটাকে দেখতেও যেন বড় বড় লাগছে। ঋতুপর্ণার মা তাকে একবার দূর থেকে দেখে চলে গেলেন, কাছে আর গেলেন না। তিনি যে ছোট্ট মেয়েটার বিদায় এত তাড়াতাড়ি সইতে পারছেন না। কাল রাত থেকে ঋতুপর্ণা তেমন কিছুই খায়নি। তাকে জোর করেও কেউ বেশি খাবার খাওয়াতে পারল না। অল্প একটি মুখে তুলল। খানিক বাদে বাদে নীরবে চোখের পানি ঝরাচ্ছে সে। বড় আসার খবরটা শুনে কান্নার মাত্রা যেন দ্বিগুণ বেড়ে গেল। যাকে পাচ্ছে জড়িয়ে ধরে এক কদম কেঁদে নিচ্ছে। না জানি এমন করে কাঁদার সুযোগ আর কবে আসবে। অন্যদিকে বরপক্ষের লোকেদের আপ্যায়নে কোনো ত্রুটি রাখা হয়নি। কনে পক্ষে বিয়ের গেট থেকে শুরু করে খাওয়ার পর হাত মোছানো পর্যন্ত সকল টাকা সুদে আসলে তুলে নিয়ে তারপর তাদের চেয়েছে। বরপক্ষ কোনো পক্ষের এমন আচরণ দেখে অত্যন্ত শিহরিত। এত মানুষের ভিড়ে ঋতুপর্ণা আর মাসাব যেন পুতুলে নেয়। তাদের দুজনকে স্টেজে পাশাপাশি বসানো হয়েছে। অনেক ফটো ক্লিক করা শেষ ইতিমধ্যেই। মাসাব কিছুক্ষণ ভালো করে দেখে নিল তার 15 ইঞ্চি বউটাকে, কিন্তু তার বউ একবারও তাকে দেখলো না। দেখলে বুঝতে পারতো মাসাব তার চোখে তার স্বপ্নের থেকেও বেশি আকুলতা নিয়ে তাকিয়ে আছে তার দিকে। এরপরে বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষ করে সবাই বিদায় দিল ঋতুপর্ণাকে। আজ বাড়ির সবাই কাঁদলো ঋতুপর্ণার জন্য। ঋতুপর্ণার মা, চাচিরা, দাদি সবাই কাঁদছে। ঋতুপর্ণার মাকে তো মেয়ের কাছ থেকে ছাড়ানোই যাচ্ছে না। ঋতুপর্ণার বড় বোনের মতো ভাবিটাও নিঃশব্দে চোখের পানি ঝরাচ্ছে। আজ ঋতুপর্ণা কঠোর ব্যক্তিত্বের বাবাও কাঁদলো খুব মেয়েকে জড়িয়ে ধরে। আর মাশরাফ ঋতুপর্ণার পাশে দাঁড়িয়ে ওদের সবার কাণ্ড কারখানা দেখছে। নিজেকে কেমন যেন বর্ষর দাগি আসামির মতো লাগছে তার। অবশেষে ঋতুপর্ণাকে গাড়িতে তুলে দেওয়া হলো। ঋতুপর্ণা স্বপ্নের ন্যায় দুজনে পাশাপাশি বসে আছে। ঋতুপর্ণা এখনও কেঁদে যাচ্ছে। মাশরাফ ঋতুপর্ণাকে কাঁদতে নিষেধ করলো, তবুও ঋতুপর্ণা থামলো না। মাশরাফ তাকে এক হাতে জড়িয়ে ধরে বসে রইল। একটা সময় কাঁদতে কাঁদতে সে ঘুমিয়ে গেল। তারপর মাশরাফ তাকে একবার নিজের সাথে আরো ঘনিষ্ঠভাবে জড়িয়ে রাখলো। ঋতুপর্ণার শ্বশুরবাড়িতে আজ তার দাদু ভাই দাদি যাচ্ছে তাদের সাথে। গুপ্তচরদের আসার কথা থাকলেও তাদের শেষ মুহূর্তে আসতে দেওয়া হলো না। তার মাকে সঙ্গ দেওয়ার জন্য থেকে গেল বাড়িতে। প্রায় ঘন্টা যাওয়ার পর তার মাশরাফদের বাড়ি পৌঁছে গেল। আস্তে আস্তে রাত হয়ে গেছে। মাশরাফ ঋতুপর্ণাকে মৃদুস্বরে ডাক দিল, তবে ঋতুপর্ণা উঠল না। তারপর ঋতুপর্ণাকে কোলে করেই নিয়ে গিয়ে সদর দরজায় দাঁড়ালো। ততক্ষণে ঋতুপর্ণার ঘুম অনেকটাই ছুটে গেছে, তবে পুরোপুরি যায়নি। সে সামনে তাকে শুধু এটুকু দেখলো, রাগী দৃষ্টিতে একটি মহিলা তার দিকে তাকিয়ে মূর্তিমান হয়ে দাঁড়িয়ে আছে, আর তার পাশে একটি মেয়ে কাঁদো কাঁদো হয়ে দাঁড়িয়ে আছে। ঋতুপর্ণা বুঝতে পারল না মেয়েটি কেন কাঁদছে। তার মনে প্রশ্ন জাগলো। বিয়ে তো আমার হয়েছে, তাহলে এই মেয়েটা কাঁদছে কেন? কাঁদার কথা তো আমার। ঋতুপর্ণা সামনের মেয়েটিকে ভালো করে পরখ করতে লাগলো, যার কারণে মাথাটা সামান্য ঝুঁকলো সামনের দিকে। মেয়েটির বয়স তার সুপর্ণা আপুর থেকেও বেশি বোধ হয়। কেমন ওড়না ছাড়া জামা পরে আছে। মাশরাফ তাকে সোজা করিয়ে দাঁড় করিয়ে দিল। তৎক্ষণাৎ সে পাশে তাকালো। মাশরাফকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। ইতিমধ্যেই বরণের কাজ সম্পূর্ণ হয়েছে। মাশরাফ উপরে চলে গেছে চেঞ্জ করতে, আর ঋতুপর্ণাকে তখনও ড্রয়িং রুমে বসিয়ে রেখেছে। এক একজন এক একবার আসছে আর এক এক প্রশ্ন করে যাচ্ছে। কেউ কেউ তো নতুন বইয়ের প্রশংসায় মত্ত, আর সেই রাগী মহিলা এসব দেখে অনেক আগেই সাপের মতো ফোঁস করতে করতে চলে গেছে। হয়তো কিছু বলার সুযোগ খুঁজছিল, পায়নি, তাই চলে গেছে। অনেকক্ষণ পর ঋতুপর্ণার শাশুড়ি আসলো আর তাকে তার কয়েকটি ননদের সাথে পাঠিয়ে দিল। ঋতুপর্ণা ভেবেছিল তারা তাকে মাশরাফের কাছে নিয়ে যাবে, কিন্তু না, তারা ঋতুপর্ণাকে ফ্রেশ হতে মাশরাফের কাকাতো বোন সিলভিয়ার রুমে নিয়ে আসলো। ঋতুপর্ণা ফ্রেশ হয়ে একটা লাল জামদানি পরে নিল। রাত 9টা বেজে গেছে, তাই ঋতুপর্ণার জন্য সিলভিয়ার রুমেই খাবার দিয়ে গেল তার শাশুড়ি। ঋতুপর্ণা খাবার খেতে চাইল, তার খুব ক্ষুধা পেয়েছে, তবে এত মানুষের ভিড়ে সে খেতে পারল না। কোনো রকমে একটু মুখিয়ে দিল। তারপর ঋতুপর্ণার ননদেরা তাকে ঠিক করে শাড়ি পরিয়ে সাজিয়ে দিল বাসর রাতের জন্য। ঋতুপর্ণাকে মাশরাফের রুমের সামনে দাঁড় করিয়ে রেখেছে সবাই।
কথা হলো নগদ 20,000 টাকার বিনিময়ে বউকে বাসর ঘরে পাঠানো হবে। ঋতুপর্ণা ঘুমে কাদা হয়ে আছে, যে কোনো সময় পড়বে ভাব। ঋতুপর্ণা না পেরেই বলে দিল, আপু আমি বাসর করব না, আমাকে আপনি অন্য রুমে নিয়ে চলুন। এই লোক মনে হয় না টাকা দেবে আমাদের। রুমের ভেতর থেকে ঋতুপর্ণা এসব কাণ্ড কারখানা দেখে মাশরাফের খুব হাসি পেল। হেসব নিল একটু, তারপর সব বোনেদের সকল দাবি মিটিয়ে ঋতুপর্ণাকে কোলে তুলে নিয়ে রুমে নিয়ে আসলো। রুমে এসে ঋতুপর্ণাকে খাটে বসিয়ে দিয়ে সেও ঋতুপর্ণার পাশে বসে বলল, বউকে আমার একটু বেশি কষ্ট পেয়েছে। কি মোহনীয় ডাক! ঋতুপর্ণা খেয়াল করে দেখল বাস্তবের ঘটনাগুলো স্বপ্নের চেয়েও সুন্দর। মুহূর্তেই তার মধ্যে ভালো লাগার কাজ করতে লাগলো, কিন্তু সেটা স্থায়ী হতে পারল না ঘুমের কারণে। কোনো বাজবিচার ছাড়াই সে বিছানার পা উঠিয়ে শুয়ে পড়ল। তা দেখে মাশরাফ তাকে আবার বিছানায় বসিয়ে দিয়ে পড়ল, যাও ওয়াশরুম থেকে উজু করে এসো, তারপর নামাজ পড়ে ঘুমাবে, যাও। ঋতুপর্ণা মাশরাফের এমন নরম সুরের কথাই যেন আরও আশকারা পেয়ে গেল, তাই সে বলল, আগে অল্প একটু ঘুমিয়ে নিই, তারপর উঠে নামাজ পড়ি। না, এখনই উঠে পড়তে হবে, যাও উজু করে এসো। অগত্যা তাকে উঠতেই হলো। তারপর দুজনে অজু করে পাশাপাশি জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে নিল। নামাজ শেষে ঋতুপর্ণা খেয়াল করলো সে মাশরাফের চেয়ে অনেক খাটো, বুক বরাবর হবে হয়তো, কিংবা তার একটু বেশি। মাশরাফ জায়নামাজ দুটি যথা স্থানে রেখে ঋতুপর্ণার সামনে এসে দাঁড়িয়ে বলে, কি দেখছো এভাবে? কিছু না। মাশরাফ একটি শপিং ব্যাগ এনে ঋতুপর্ণার সামনে ধরে বলে, এটা তোমার জন্য। ঋতুপর্ণা হাতে নিল ব্যাগটা, নিয়ে কাপড়ে রেখে দিল। খুলে দেখলে না? পরে দেখে নিব। আচ্ছা, তাহলে এখন শুয়ে পড়ো। ঋতুপর্ণাও ধীরে সুস্থে বিছানায় গিয়ে মাশরাফের অপর পাশে শুয়ে পড়ল। ঋতুপর্ণা শুয়ে পড়ার সাথে সাথেই মাশরাফ লাইট নিভিয়ে ডিম লাইট জ্বালিয়ে দিল। তারপর ঋতুপর্ণার দিকে খেয়াল করে দেখল সে অন্যদিকে মুখ করে শুয়ে আছে। মাশরাফ এগিয়ে গিয়ে সপ্তপর্ণা ঋতুপর্ণাকে পেছন থেকে জড়িয়ে ধরল। আশঙ্কিক ঘটনায় ঋতুপর্ণার শরীর জুড়ে শিহরণ বয়ে গেল, পুরো শরীর যেন অবশ হয়ে গেল। বুকের ভেতরের যন্ত্রটা যেন দ্রুত গতিতে শরীর ছেড়ে বেরিয়ে যেতে চাইল। ঋতুপর্ণা নিজেকে ধাতস্থ করে কিছু বলতে গিয়েও থেমে গেল মাশরাফের কথা কর্ণগোচর হতেই। মাশরাফ নেশালো কণ্ঠে বলল, অনেক পালিয়ে বেরিয়েছো আমার থেকে, এখন আর পালাতে দেব না। ঋতুপর্ণার অভিমান হলো, এতদিন তাকে একটু দেখতেও গেল না, আবার এখন জড়িয়ে ধরা হচ্ছে। ঋতুপর্ণা মাশরাফের বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতেই মাশরাফ আবার বলল, একদম নড়ো না বউ, শান্তিতে ঘুমাতে দেবে নাকি তুমি বাসর করতে চাচ্ছ, কোনটা? ঋতুপর্ণা মনে মনে ভাবল এ তো তার স্বপ্নের চেয়ে বেশি বেশি করছে। তারপরও কোনো রকম সে উত্তর দিল, না। তাহলে আদর চাচ্ছ? না। তাহলে চুপচাপ ঘুমাও, আর অভ্যাস করে নাও এভাবে। এখন থেকে প্রতি রাতে এভাবেই ঘুমাতে হবে তোমাকে। শক্ত কণ্ঠে বলেই মাশরাফ আরও শক্ত করে ঋতুপর্ণাকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে দিল। ঋতুপর্ণা আর কিছু বলার শক্তি পেল না, তার এখন মরে যেতে ইচ্ছে করছে। অবশ্য নিজে নাম হলেও এই হাতির মতো লোকটা তার মশার মতো শরীরটাকে পিষে দিয়ে তাকে মেরে ফেলবে। ঋতুপর্ণার খুব কান্না পেল, কিন্তু আজ সেই কান্না না করেই কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেল। মাশরাফ ঋতুপর্ণার গাঢ় নিঃশ্বাসের শব্দ শুনে হেসে দিল। তারপর ঋতুপর্ণাকে তার দিকে ঘুরিয়ে কপালে একটা গাঢ় চুম্বন এঁকে দিল। তারপর নিজেও ঘুমিয়ে গেল। মাঝরাতে জেগে ঋতুপর্ণা বুঝতে পারল মাশরাফ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ঋতুপর্ণা আস্তে করে মাথা তুলে দেখল তার পুরুষটা আরাম করে ঘুমিয়ে আছে, যেন কত শান্তির ঘুম। প্রথমে জড়িয়ে ধরে অস্বস্তি হলো, এখন আর হচ্ছে না। হয়তো এখন পুরুষটা ঘুমিয়ে আছে তাই কোনো অস্বস্তি হচ্ছে না। তার মনে হচ্ছে এই পুরুষটার বক্ষস্থলই তার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। মনে হবে নাই বা কেন? এই পুরুষটা যে তার স্বামী, তার একান্ত নিজের পুরুষ। তারপর প্রকৃতি সেই ছোট্ট ডাক্তার কথা মনে পড়তেই সে নড়েচড়ে উঠল। তারপর মাশরাফের বাহু বন্ধন থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতেই রাতের মতো ব্যর্থ হলো। তারপর না ফিরে মাশরাফকে ডাক দিল, শুনছেন, একটু ছাড়ুন না। মাশরাফ জেগে গেল, তবুও ছাড়ল না। না ছেড়েই তাকে বলল, কি হয়েছে? আমি একটু ওয়াশরুমে যাব। ইতস্ততভাবে বলল ঋতুপর্ণা। তৎক্ষণাৎ মাশরাফ তাকে ছেড়ে দিল। ঋতুপর্ণা ওয়াশরুম থেকে আসতেই দেখলো মাশরাফ চোখ বন্ধ করে শুয়ে আছে। তাকে দেখি শুয়ে পড়তে পড়তে বলল,
ঋতুপর্ণা শুয়ে পড়তে মাসাব তাকে আবার নিজের সাথে জড়িয়ে নিল। তারপর ঘুমিয়ে গেল, কিন্তু ঋতুপর্ণার এবার আর ঘুম পেল না, নড়তেও পারছে না। মাসাব জড়িয়ে ধরে রাখার কারণে ধীরে ধীরে পেটে ব্যথাও বাড়ছে। ক্ষুধার জ্বালায় পেটের মধ্যে ইন্দুর ব্যাডমিন্টন খেলছে। এভাবে কেটে গেল আরও আধা ঘন্টা। না, এবার আর সহ্য হচ্ছে না ঋতুপর্ণার, তাই সে আবারও মাসাবকে ডাকতে উদ্যত হলো। করলেও তাই। মাসাব বলল, আবার কি হলো? ঋতুপর্ণা কাঁদো কাঁদো হয়ে পড়ল। আমার ক্ষুধা লেগেছে। মাসাব কিছুক্ষণ থেমে থেকে তারপর বলল, ওয়েট, আমি মাকে ডেকে দিচ্ছি। বলেই ফোন করতে উদ্যত হতেই ঋতুপর্ণা হাত ধরে ফেলল। ততক্ষণে সে উঠে বসেছে। তারপর বলল, আপনি এনে দিন না, শাশুড়ি মা কি ভাববে আমাকে নিয়ে? মাসাব উঠে বসতে বসতে বলল, কিছু ভাববে না, তুমি যাও, ফ্রেশ হয়ে নাও, মা আসলে মায়ের সাথে যেও। ঋতুপর্ণা মাথা নেড়ে সায় জানালো। তবুও তার কেমন যেন লাগছে। ঋতুপর্ণা ফ্রেশ হয়ে আসার সাথে সাথে মাসাবের মা দরজায় হালকা করে টোকা দিল। মাসাব ইশারা করতে ঋতুপর্ণা দরজা খুলে তার শাশুড়ির সাথে নিচে গেল। কিচেনের পাশেই ড্রয়িং রুম। ঋতুপর্ণাকে সেখানে বসিয়ে রেখে তার শাশুড়ি মা একে একে সব খাবার গরম করে রাখতে লাগলো টেবিলে। তারপর তিনিও ঋতুপর্ণার পাশে বসে ঋতুপর্ণাকে বেড়ে দিতে লাগলো। এতক্ষণে তাদের স্বল্প আলাপচারিতা শেষ হলো। তারপর খাবার বেড়ে দিয়ে ঋতুপর্ণার শাশুড়ি বলল, না 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 শাশুড়ি মা, আমি পারবো খেতে একা একা। আমি কি বলেছি তুই পারিস না একা একা খেতে? আমি তো তোকে নিজের মেয়ে মনে করি বলেই খাইয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু তুই আমাকে মাই মনে করিস না। অভিমানী স্বরে বলল ঋতুপর্ণার শাশুড়ি। আপনি তো আমার মাই। তাহলে বারবার আপনি আপনি করে শাশুড়ি মা বলিস কেন? আর আমার জন্য আপনার কষ্ট হয়ে গেল বারবার, এটাই বা বলিস কেন? মেয়ের জন্য মা করবে, এতে কষ্ট কিসের? আর তুই এখন থেকে আমাকে মা বলে ডাকবি, আর তুমি বলবি, বুঝছিস? মামুনি বলে ডাকি। আচ্ছা। ঋতুপর্ণার শাশুড়ির হাতে খেতে খেতে বলল, আচ্ছা মামুনি, একটা কথা বলি। বল। ওই রাগী মহিলাটা কে? কোনটা? ওই যে যে আমাকে বরণ করার সময় রাগী দৃষ্টিতে তাকিয়েছিল, আর পাশে একটা মেয়ে কাঁদো কাঁদো হয়ে দাঁড়িয়েছিল। ও, ওটা তোর ফুপু শাশুড়ি, তোর মেজে ফুপু, আর ওটা ওর মেয়ে সায়রা। ও, সায়রার মা চাইতো সায়রার সাথেই তোর বরের বিয়ে দিতে। তো দিয়ে দিতে বিয়ে, খামোখা আমার গলায় কেন ঝুলাতে গেলে তোমার ওই ছেলেকে? কানের নিচে একটা দিব। নিজের বরকে কেউ অন্যের সাথে বিয়ে দিতে চাই? আমি কখন বললাম আমার বরের সাথে ওই সায়রার বিয়ে দিব? আমি তো বিয়ের আগের কথা বলছি। ঋতুপর্ণা আচার মুখে দিতে দিতে বলল, তোর বরের সায়রাকে পছন্দ না। তাহলে আমাকে পছন্দ? ঋতুপর্ণা তৃপ্তি ঢেকুর তুলতে তুলতে জিজ্ঞেস করলো, তোর বরের কাছে যে জিজ্ঞাসা কর। আমার এখানে সব গোছানো শেষ, এবার তুই ঘরে যে ঘুমা, আর আমিও ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে। হাই তুলতে তুলতে বললেন ঋতুপর্ণার শাশুড়ি। কিন্তু আমার তো ঘুম পাচ্ছে না। তো কি বলবি এখন? রুমে যা। রাতের আধারে শাশুড়ি বৌমার মধ্যে মধুর সম্পর্ক তৈরি হয়ে গেল। তাদের এই খুনসুটিপূর্ণ সম্পর্কের সূচনা কারোর চোখই পড়ল না। তারপর দুজনেই তাদের নিজেদের রুমে চলে গেল। ঋতুপর্ণা রুমে এসে লাইট জ্বালিয়ে কাবার্ড থেকে শপিং ব্যাগটা বের করলো। তারপর শপিং ব্যাগ হাতে রাখতেই দুটো বক্সের অস্তিত্ব টের পেল। দুটো বক্স বের করে খুলে দেখলো একটা বক্সের ভিতর একজোড়া সোনার চুড়ি, আর অপর বক্সে একটা ছোট্ট শুভ্র পাথর। ভালোভাবে দেখতেই বুঝতে পারলো ওটা একটা নোজপিন। মুহূর্তেই মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। কই, স্বপ্নে সে তো উপহার পায়নি, কিন্তু বাস্তবে ঠিকই পেয়ে গেল। ঋতুপর্ণা একবার মাসাফির দিকে তাকিয়ে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসলো। তারপর হাতের চুড়িগুলো খুলে রেখে সোনার চুড়ি দুটো পরে নিল। তারপর আগের নাকফুলটা খুলে হীরের নাকফুলটা পরে নিল। যদিও নাকফুল পরতে তার একটু কষ্ট হচ্ছিল, কিন্তু সে সেই কষ্টটাকে উপেক্ষা করে নাকফুল পরে নিল। তারপর চারিদিকে চোখ বুলিয়ে ভালো করে রুমটিকে পরখ করে নিল। তারপর পূর্বে নাই বিছানায় গিয়ে শুয়ে পড়ল। মাসাব এবারও ঋতুপর্ণাকে জড়িয়ে নিল নিজের সাথে। তারপর বলল, কোথায় ছিলে এতক্ষণ? কত সময় ধরে ওয়েট করছি তোমার জন্য, তুমি জানো? ঋতুপর্ণা আর কিছু বলল না, চুপচাপ স্বামীর বাহু বন্ধনে নিজেকে আবদ্ধ রাখলো। এখন যা দেখছে তার মনে হচ্ছে তার স্বামী সত্যিই বলেছে। এখন থেকে প্রতি রাতে তাকে এভাবে ঘুমাতে হবে, আর কখনো হয়তো তার আগের মতো ঘুমানো হবে না। এসব মাথামুন্ডু চিন্তা করতে করতে ঋতুপর্ণা একসময় ঘুমিয়ে পড়ল। এখন পুরো রুম জুড়ে শুধু দুজন কতপির গাঢ় নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে।
সকাল 7টার দিকে মাশরাফের ঘুম ভেঙে গেল। সামনের দিকে তাকিয়ে ঋতুপর্ণার ঘুমন্ত মুখখানা দেখতে পেল। নাকের উপর জল করছে তার দেওয়া নোজপিনটা। ঋতুপর্ণার ললাটে তার ঠোঁটের ছোঁয়া দিয়ে আবার ঘুমানোর প্রস্তুতি নিতে যাবে, তখনই ঋতুপর্ণার ঘুম ভেঙে যায়। তারপর দুজনে উঠে ফ্রেশ হয়ে নেয়। ঋতুপর্ণার ড্রয়িং রুমে যেতেই তার দাদা শ্বশুর ও দাদুকে দেখতে পেল। তার একটু দূরে তার দাদি বসে বসে অন্যান্য মহিলাদের সাথে কথা বলছে। সবার সাথে কুশল বিনিময় করে ঋতুপর্ণা কিচেনের দিকে এগিয়ে গেল। কিচেনে যেতেই তার শাশুড়ির সাথে দেখা হলো তার। শাশুড়িকে দেখে সে বলল, মামুনি আমি সাহায্য করি। উঠে পড়েছিস তুই? মাশরাফ উঠেছে? জি উঠেছে, আমি কিছু করি? করবি? আচ্ছা দাঁড়া। বলে তিনি কফি করে কফির মগটা ঋতুপর্ণার হাতে দিয়ে মাশরাফকে দিয়ে আসতে বলল। ঋতুপর্ণা রুমে এসে দেখলো মাশরাফ সোফায় বসে মনোযোগ সহকারে ল্যাপটপে কাজ করছে। ঋতুপর্ণা মাশরাফের সামনে এসে দাঁড়ালো। মাশরাফ ঋতুপর্ণাকে না দেখেই বলল, কিছু বলবে? আপনার কফি। মাশরাফ ঋতুপর্ণার দিকে তাকালো, তারপর উপর থেকে নিচ পর্যন্ত একবার ভালো করে দেখে নিয়ে বলল, দাও। তারপর কফি একবার মুখে দিয়ে তার পাশে গিয়ে বসতে বলল। ঋতুপর্ণা ধীরে ধীরে গিয়ে তার পাশে সামান্য দূরত্বে বসলো। মাশরাফ তাকে টেনে নিজের গা ঘেঁষে বসিয়ে দিল। তারপর জিজ্ঞেস করলো, খিদে পেয়েছে? না। তাহলে আমার কাছে বসে থাকো। তোমাকে কেউ বলেনি যে স্বামী বাসায় থাকাকালীন স্বামীর আশেপাশে থাকতে হয়? বলেছে। কে বলেছে? মাশরাফের কথাই ঋতুপর্ণা আপদমস্তক বনে গেল। তবুও নিজেকে সামলে পড়ল, মা বলেছে, দাদি বলেছে, আপুরা বলেছে, ভাবি বলেছে, বড় আম্মু, ছোট আম্মু সবাই বলেছে। তো আর কি কি বলেছে তোমাকে সবাই? ঋতুপর্ণা লজ্জায় নুয়ে পড়ল। এসব কথা এ লোক কেন জিজ্ঞেস করছে তাকে? সত্যি কথা বলার সাহস আর তার হলো না, তাই নত মস্তকে মিথ্যা কথাটা বলে দিল। না আর কিছু বলেনি। সত্যি তো? মাশরাফ কফির মগটা ঋতুপর্ণার হাতে দিয়ে বলল, যাও এটা মায়ের কাছে দিয়ে আবার রুমে এসো। আচ্ছা। ঋতুপর্ণা কফির মগটা শাশুড়ির কাছে দিয়ে ফিরে আসার সময় দেখা হলো তার সেই রাগী মেজ ফুপো শাশুড়ির সাথে। মহিলা সেই রাগী চাহনি দেখে ঋতুপর্ণা ভরকে গেল কিছুটা। তারপর নিজেকে সামলে নিয়ে কিছু বলতে উদ্যত হতেই মাশরাফের ডাক এলো। তাই সে ফুপো শাশুড়ির সাথে হিসেবটা তুলে রেখে তড়িঘড়ি করে রুমে চলে গেল।